প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আসমা বেগম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এই দুটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ, গঠন পদ্ধতি, বিলোপ সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা শুরু করি। যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে কোম্পানি, দ্বিতীয় হলো নিবন্ধিত কোম্পানির দায় দায়িত্বের ভিত্তিতে। প্রথমে যদি আমরা দেখি নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে কোম্পানি। নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে কোম্পানিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি। এখানে নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে বলা হচ্ছে এই জন্যই যে নিবন্ধনটা কোন সময় হয়েছে, কিভাবে হয়েছে বা কিভাবে হয়, সেই বিষয়ের উপর ভিত্তি করে কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি বলা হচ্ছে 1844 সালে প্রথম ব্রিটেনে কোম্পানি আইন শুরু হয়। এর আগে কোম্পানি নিবন্ধনের জন্য রানীর থেকে সনদ নেওয়া হতো। তাহলে এই সনদ নিয়ে যে কোম্পানি নিবন্ধন করা হতো তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। তাহলে প্রথম 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন পাশ হয়। তাহলে সেই সময়ে 44 সালের আগে যে সকল কোম্পানি রাজা বা রানী থেকে সনদ নিয়ে নিবন্ধিত হতো ওই সকল কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হতো। এরপরে আছে সংবিধিবদ্ধ কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে কিছু নির্দিষ্ট সংস্থা কর্তৃক যখন কোনো কোম্পানি নিবন্ধিত হয়ে থাকে, যেমন দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। এই ধরনের কোম্পানিগুলো বিশেষ করে জনকল্যাণমূলক উদ্দেশ্যে, জনগণের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বা গঠিত হয়ে থাকে। আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, এই ধরনের কোম্পানিগুলো আছে, আরো অনেক কোম্পানি আছে। এরপরে আছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে আমরা নিবন্ধিত কোম্পানি বলি। যেটা আমরা প্রায় 94 সালের কোম্পানি আইন অনুযায়ী যে সকল কোম্পানি গঠিত হচ্ছে তা আমরা এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নিবন্ধিত কোম্পানির দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানি। এখন নিবন্ধিত কোম্পানির দায় দায়িত্ব কেমন হবে, দায় অসীম হবে নাকি সসীম হবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে কোম্পানিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি। এর মধ্যে আবার দুটো ভাগ আছে, যেটা
আমাদের মূল আলোচ্য বিষয়, তা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, দ্বিতীয় হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে 2 নম্বরে আছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। এরপরে আছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে এখানে আমরা যদি বলি দায় দায়িত্বের ভিত্তিতে শেয়ার মূল্য দ্বারা, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, লিমিটেড শব্দটি ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে মালিকের বা শেয়ার হোল্ডারের দায়, সে যেই মূল্যমানের শেয়ার ক্রয় করেছে তার দায় ঠিক ততটুকু পরিমাণ তাকে বহন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি হলো 2 প্রকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা মোটামুটি গত ক্লাসে বলেছিলাম, তারপরে আমি একটু বলে নিচ্ছি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন থাকে এবং সদস্যদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয় যেই কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার মালিকদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। এই ক্ষেত্রে এই 2 কোম্পানির শেয়ার মালিকদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ হবে, এর চেয়ে তারা বেশিও দায় বহন করবে না, কম দায়ও বহন করবে না। দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। এই ক্ষেত্রে শেয়ার হোল্ডার যে পরিমাণ দায় বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সে যদি যে পরিমাণ শেয়ার ক্রয় করেছে তার চেয়ে বেশি দায় বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে ওই কোম্পানিকে আমরা বলবো প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। অর্থাৎ যেই কোম্পানির শেয়ার মালিকদের দায় মালিক যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়ে থাকে, দায় যে পরিমাণ বহন করবে বা গ্রহণ করবে, সেই দায়টাই তাকে বহন করতে হবে। তাহলে এটাকে আমরা বলবো প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। আর এটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, যেটা আমাদের দেশে দেখা যায় না, আমরা বেশিরভাগই পড়ে থাকি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, দুইটাই প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। অসীম দায় বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম হয়ে থাকে, অর্থাৎ এখানে অসীম বলতে বোঝানো হচ্ছে যে শেয়ার মূল্য ছিল তার চেয়ে বেশি দায় বহন করে থাকে, তখন সেটাকে বলা হবে অসীম দায় সম্পন্ন কোম্পানি। এখানে কিছু স্পেলিং এ ভুল আছে বা বানানে ভুল আছে, এখানে অসীমটাকে অসমি উঠে গেছে, আমরা সঠিকভাবে পড়ে নিব, আসলে হবে অসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, মালিকানার ভিত্তিতে কোম্পানি শ্রেণী বিভাগ। মালিক কি সরকার হবে না ব্যক্তি হবে, তার উপর আমরা কিভাবে বলবো কোন কোম্পানি সরকারি কোম্পানি আবার কোন কোম্পানি বেসরকারি কোম্পানি। এখানে বলা হচ্ছে কোন কোম্পানির শেয়ারের পরিমাণ যদি 51% বেশি হয়ে থাকে, তাহলে ওই কোম্পানিকে আমরা বলবো সরকারি কোম্পানি। অর্থাৎ এখানে শেয়ারের পরিমাণটা যার অধীনে বেশি থাকবে সেটাকে আমরা ওই কোম্পানি বলে থাকবো। যদি সরকারি মালিকানায় 51% বেশি শেয়ার থাকে, তাহলে ওই কোম্পানিকে আমরা সরকারি কোম্পানি বলবো। আর যেই কোম্পানির মালিকানা অর্থাৎ শেয়ার হোল্ডার বেশিরভাগই ব্যক্তি মালিকানায় থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলবো যেটা আমরা আগে বলেছি 51% হলে এটা সরকারি। এক্ষেত্রে যদি বেসরকারি মালিকানায় যদি 51 এর বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এর পরিচালনা গঠন সবকিছু কিন্তু শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারেরাই করে থাকে। আর সরকারি কোম্পানির ক্ষেত্রে সরকারি প্রতিনিধি যারা আছে তারাই সরকারি কোম্পানি পরিচালনা করে থাকে। বাংলাদেশের সরকারি কোম্পানি আমরা অনেকগুলি বলতে পারি, যেমন বাংলাদেশে প্রচলিত সকল প্রকার
বাণিজ্যিক ব্যাংক কিন্তু এখন বর্তমানে সরকারি কোম্পানি হিসেবেই পরিচালিত হয়ে থাকে। আর বেসরকারি ব্যাংকের মধ্যে যেটা বেসরকারি কোম্পানি যেটা আমরা বলতে পারি বাংলাদেশের শেয়ার বাজার, যেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এটা শেয়ার হোল্ডারেরাই নিয়ন্ত্রণ করে থাকে বা পরিচালনা করে থাকে। তাহলে আমরা যদি পরবর্তী শ্রেণী বিভাগের দিকে আমরা দেখি যদি, তাহলে আমরা বলতে পারি পরস্পরের নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো হোল্ডিং কোম্পানি, এটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেই কোম্পানি অন্য কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার এর মালিকানা নিয়ে নেয়, তাহলে আমরা সেই এবং ওই কোম্পানিকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। আমি আবার বলছি, হোল্ডিং কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেই কোম্পানি অন্য কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার নিজ মালিকানা নিয়ে আসে বা নিয়ন্ত্রণে রাখে, তাহলে যে কোম্পানি নিচ্ছে তাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। আর যেই কোম্পানি মালিকানা দিয়ে দিচ্ছে, তাহলে ওই কোম্পানিকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানির আন্ডারে বা অধীনে যে কোম্পানিগুলো থাকবে সেটাকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি। এরপরে আছে অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে আছে বিদ্যমান কোম্পানি। বিদ্যমান কোম্পানি আমরা কোনগুলোকে বলবো? বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন শুরু হওয়ার আগে যেই আইন ছিল ওই আইন অনুযায়ী যে কোম্পানিগুলো নিবন্ধিত হয়েছে সেগুলোকে আমরা বলবো বিদ্যমান কোম্পানি। তাহলে আমরা বলতে যাচ্ছি যে 94 সালের আগে যে কোম্পানিগুলো আছে এবং ওই সময় যে আইন ছিল বা যে আইনের আওতায় এগুলো নিবন্ধিত হয়েছিল সেগুলো হবে বিদ্যমান কোম্পানি। আর কিছু আছে অব্যবসায়ী সংস্থা। এখানে অব্যবসায়ী বলতে বোঝানো হচ্ছে এরা মুনাফা নিজেরা ভোগ করে না, এটা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে থাকে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় বা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো আছে জনগণের জন্য বা জনকল্যাণের জন্য কাজগুলো আছে, এই সংস্থাটা মুনাফাগুলো শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে এদের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, এদের মুখ্য উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা। তাহলে এই ধরনের কোম্পানিকে আমরা বলবো অব্যবসায়ী সংস্থা। এরপর হচ্ছে বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেগুলো দেশের বাইরে যে সকল কোম্পানি দেশের বাইরে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় এবং পরবর্তীতে যখন দেশে এসে কোম্পানি আইন অনুযায়ী পুনরায় নিবন্ধিত হয়। প্রথমে দেশের বাইরে কার্যক্রম পরিচালনা করত, কিন্তু পরবর্তীতে দেশে এসে দেশে যে প্রচলিত কোম্পানি আইন আছে সেই আইন অনুযায়ী যখন নিবন্ধিত হয় তখন ওই কোম্পানিকে আমরা বলে থাকি বিদেশি কোম্পানি। এরপর আছে বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত হয়, ঠিক আছে, কিন্তু এরা বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেমন বীমা কোম্পানি এবং ব্যাংক কোম্পানি, এরা কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় কিন্তু এরা দেশের বিশেষ আইন দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জন্য আমরা এটাকে বলতে চাচ্ছি বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানির মধ্যে আমরা দেখতে পাই বীমা কোম্পানি এবং ব্যাংক কোম্পানি। আমি আশা করছি তোমরা কোম্পানির শ্রেণী বিভাগটুকু বুঝছো বা বোঝার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব কোম্পানির গঠন পদ্ধতি। কোম্পানির গঠন যা আমরা দেখেছি এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে, অংশীদারি ব্যবসায়িক ক্ষেত্রে গঠনের জন্য কোনো ফর্মালিটি বা কোনো আনুষ্ঠানিকতা বা কোনো আইনের জটিলতা নাই। এখানে এক মালিকানা একজন ব্যক্তি যে কোনো সময় শুরু করতে পারে, কোনো এখানে কিছুই তৈরি শুধু মূলধন থাকলেই হয় বা যে কোনো সময় শুরু করতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুইজন মিলে চুক্তিবদ্ধ হলেই তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে পুরোটা আমরা ভিন্ন। আমরা অনেকবার বলেছি যে কোম্পানি গঠন করতে গেলে কিছু আইনের আনুষ্ঠানিকতা আছে যেগুলো আমাদেরকে অবশ্যই কোম্পানি যে বাংলাদেশে যে প্রচলিত কোম্পানি আইন 1994 সাল কোম্পানি আইন আছে ওই আইন অনুযায়ী আমাদেরকে কার্যক্রমগুলো সম্পাদন করতে হয়। যদি ওই আইন অনুযায়ী কার্যক্রম সম্পাদন না করে থাকি তাহলে আমরা
কোম্পানির কার্যক্রম শুরু করতে পারবো না। তাহলে প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উদ্যোগ গ্রহণ পর্যায়ে। আমরা দুটো কোম্পানির কথা বলেছিলাম, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আরেকটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে আমরা দেখেছি উদ্যোগ গ্রহণ পর্যায়ে প্রাইভেটের ক্ষেত্রে ছিল 2 জন থেকে 50 জন, এবং সরি প্রাইভেটের ক্ষেত্রে ছিল সর্বনিম্ন 2 জন, এবং পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন। এই 2 জন এবং 7 জন এগুলোকে আমরা বলছি উদ্যোগ গ্রহণ পর্যায়ে। ন্যূনতম 2 জন না হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করতে পারবে না, আবার ন্যূনতম 7 জন না হলে পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে পারবে না। উদ্যোগ গ্রহণ পর্যায়ে এই যারা উদ্যোগ গ্রহণ করবেন তাদেরকে আমরা প্রবক্তা বলে থাকি। এই ক্ষেত্রে তারা যে কাজগুলো করে থাকেন, যে তারা কি উদ্দেশ্যে কোম্পানি গ্রহণ করবেন, তাদের কোন ক্ষেত্র নিয়ে কাজ করবেন, আর্থিক বিবরণী বা আর্থিক যেটাকে আমরা বলি এটা পর্যালোচনা, পর্যবেক্ষণ, উদ্দেশ্য কি হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা কাজ করেন, এবং এই বিষয়ে কোম্পানি গঠন নিয়ে তারা প্রথমেই কাজ শুরু করেন। তাহলে প্রথম পর্যায়ে যারা কোম্পানি গঠনের জন্য কাজ করে থাকেন বা যে সময়টুকু কাজ করা হয় এটাকে বলা হবে উদ্যোগ গ্রহণ পর্যায়ে। এরপর আছে দলিল পত্র প্রণয়ন পর্যায়ে। আমরা দেখেছি উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে কি কি উদ্দেশ্যে করা হবে, তারপরে কোথায় করা হবে, অর্থাৎ ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন কাজ করা হবে সেটা উদ্যোগ গ্রহণ পর্যায়ে বলা হচ্ছে। উদ্যোগ গ্রহণ যদি হয়ে যায় তাহলে এর পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেটা হলো দলিল পত্র প্রণয়ন পর্যায়ে। অর্থাৎ উদ্যোগ যখন গ্রহণ করবে তখন কিছু কোম্পানি আইন অনুযায়ী কিছু দলিল পত্র তৈরি করতে হয়। কি কি দলিল পত্র? যেটা হলো কি আমরা বলি স্মারক লিপি বা সংঘ স্মারক, যেটাকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়ে থাকে। অর্থাৎ যেই দলিলে কোম্পানির নাম, ঠিকানা, তারপরে মূলধন, দায়ধারা, সম্মতি ধারা ইত্যাদি বিষয় উল্লেখ থাকে, সেটাকে আমরা বলবো কোম্পানির স্মারকলিপি, যেটি ছাড়া কোম্পানি পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ যেটা কোম্পানির মূল দলিল বা সংঘ মূল দলিল বলা হয় বা গঠনতন্ত্র বলা হয়, যে গঠনতন্ত্র বা স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ থাকে সেই বিষয় অনুসারে কাজ করতে হবে। এর বাইরে কোনো কাজ করা বা করলে সেগুলো অবৈধ হবে। এই জন্য বলা হচ্ছে স্মারকলিপিকে কোম্পানির গঠন তন্ত্র। এরপরে আছে হলো এখানে কোম্পানির ইয়েটা স্মারকলিপিটা তৈরি করতে হবে 1 কপি। এরপর আছে পরিমেল নিয়মাবলী, অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালনা করা হবে, যে অভ্যন্তরীণ পরিচালনার কাজ করার জন্য কি কি করবে সেই বিষয়গুলো পরিমেল নিয়মাবলীতে বর্ণনা থাকবে, যেটা তৈরি করতে হবে 1 কপি। এরপর হচ্ছে প্রস্তাবিত কোম্পানির মোট মূলধনের পরিমাণ এবং এর পূর্ণ বিবরণ, অর্থাৎ মূলধনের পরিমাণ কত হবে সেটার পূর্ণ বিবরণ দিতে হবে। এরপর হচ্ছে কোম্পানির পরিচালক মন্ডলীর নামের তালিকা, কোম্পানির পরিচালক কারা হবেন তাদের নাম, ঠিকানা সবকিছু স্পষ্ট করে লিখতে হবে। এরপর কোম্পানি পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার অঙ্গীকারপত্র এবং পরিচালক রূপে কাজ করার লিখিত সম্মতিপত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিচালক চাইলেই হতে পারবে না, পরিচালক হতে চাইলে তাকে কিছু যোগ্যতা, তাকে কিছু শেয়ার ক্রয় করতে হয়, যেটা স্মারকলিপিতে উল্লেখ থাকে। স্মারকলিপিতে উল্লেখ যে পরিমাণ শেয়ার ক্রয় করলে পরিচালক হতে পারবে সেই পরিমাণ শেয়ার ক্রয় করাটাকে বলা হচ্ছে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়। একজন পরিচালক হতে হলে তাকে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়, যেটাকে যোগ্যতা সূচক শেয়ার বলা হয়, এবং এই শেয়ার ক্রয় করার অঙ্গীকার করবে এবং পরিচালনা করার জন্য লিখিত একটি সম্মতিপত্র দিবে। এরপরে হলো কোম্পানির প্রস্তাবিত নাম সম্বন্ধে ঘোষণাপত্র, অর্থাৎ কোম্পানির নাম কি হবে সেই সম্পর্কে একটা ঘোষণাপত্র দিতে হবে। এরপর যেটা করতে হবে 1994 সালের আইন অনুযায়ী দলিলপত্রগুলো তৈরি করা হয়েছে এই মর্মে একজন আইনজীবী অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কোম্পানির যে কোনো একজন পরিচালক কর্তৃক ঘোষণাপত্র দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম দলিলপত্র প্রণয়ন পর্যায়ে কিন্তু অনেকগুলো কাগজপত্র তৈরি করতে, তার মধ্যে প্রথম এবং প্রধান হলো স্মারকলিপি। এরপর আছে পরিমেল নিয়মাবলী, এরপর পরিচালকদের ঘোষণাপত্র,
ইত্যাদি আমরা যেগুলো বলেছি যে তার একটা নামের একটা ঘোষণাপত্র থাকবে। অর্থাৎ এখানে কোম্পানি যে গঠন করবে এই গঠনের জন্য কোম্পানি আইনে যেই কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে, যে কোম্পানি আইন অনুযায়ী সেই কাগজপত্রগুলো প্রণয়ন করবে, যেটাকে আমরা বলতে যাচ্ছি দলিল পত্র প্রণয়ন পর্যায়ে। এরপর হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে। আমরা যে দলিল পত্রগুলো প্রণয়ন করেছি এই দলিল পত্রগুলো আমরা কি করব, নিবন্ধন অফিসে পাঠাবো, একটা নির্দিষ্ট ফি জমা দিতে হবে এবং একটা আবেদন ফর্ম নিয়ে আবেদন করে এর সাথে দলিল পত্রগুলো আমরা নিবন্ধন অফিসে পাঠাবো। নিবন্ধন অফিসে পাঠানোর পরে নিবন্ধন অফিস যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে কাজ করার জন্য বা কোম্পানিকে কাজ করার জন্য একটা অনুমতি কার্যারম্ভের অনুমতি পত্র দিবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কার্যারম্ভের তাদের কাছে একটা কপি সংরক্ষণ করবে, অর্থাৎ নিবন্ধন পত্র যে কাগজপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো একটা কপি তারা সংরক্ষণ করবে এবং কোম্পানিকে কাজ শুরু করার জন্য অনুমতি দিবে। এই ক্ষেত্রে অনুমতি দেওয়া 30 দিনের মধ্যে অর্থাৎ না সরি, এটা হলো আবেদনের 30 দিনের মধ্যে কোম্পানি যে নিবন্ধন করিয়ে নিবে হলো নিবন্ধন অফিস। ঠিক আছে, তাহলে এখানে নিবন্ধন অফিস নিবন্ধন করার পরে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য অনুমতি দিবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নিবন্ধন হওয়ার পর কাজ শুরু করার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করতে হলে আরো কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হবে। সেক্ষেত্রে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। কিভাবে করতে হবে, যেটা এটাও নিবন্ধন অফিসে পাঠাতে হবে যে আমরা কার্যারম্ভ পর্যন্ত যদি সঠিক হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতি পেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অনুমতিপত্র সংগ্রহ করার জন্য আরো কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হবে। সেক্ষেত্রে বিবরণ পত্র বা প্রচারপত্র তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে শেয়ার মালিকদেরকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য তাদেরকে একটি বিজ্ঞপ্তি প্রদান করবে, যেটাকে বিবরণ পত্র বলা হচ্ছে। এরপর হচ্ছে ন্যূনতম চাঁদার ঘোষণাপত্র, যে প্রতিষ্ঠান বা কোম্পানি পরিচালনা করার মতো তাদের বা চলতি যে মূলধনগুলো আছে সেগুলো আছে, এটার জন্য একটা ঘোষণাপত্র দিতে হবে যে দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো পরিচালনা করার মতো তাদের মূলধন আছে। এই বিষয়টা তাদেরকে ঘোষণা দিতে হবে কাকে, নিবন্ধন অফিসকে। এরপর যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের ঘোষণাপত্র, যেটা আমরা আগে বলেছি পরিচালক হতে হলে অবশ্যই তাদেরকে নির্দিষ্ট পরিমাণে শেয়ার ক্রয় করতে হয়, যেটাকে বলা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। তাহলে পরিচালক যারা হতে চান তাদেরকে অবশ্যই যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের ঘোষণাপত্র দিতে হবে। এরপর আমরা বলেছি পরিচালকদের ঘোষণাপত্র, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে এটা 94 সালের আইন অনুযায়ী তৈরি হয়েছে। তাহলে এই ধরনের একটা ঘোষণাপত্র দিতে হবে। এরপরে পাবলিক লিমিটেড কোম্পানি যদি অনুমতিপত্র পেয়ে যায় তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি অনুমতিপত্র পাওয়ার পরে কার্য শুরু করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা যাব হলো কোম্পানি বিলোপ সাধন পদ্ধতি। কোম্পানি বিলোপ সাধনের 3টা পদ্ধতি আছে। কোম্পানি বিলোপ সাধন যেটা করা যাবে সেটা হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। প্রথমে হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। কখন আদালত কোম্পানি বিলোপ করার জন্য বা বন্ধ করার জন্য অনুমতি দিবে? এক্ষেত্রে আমরা বলছি যে শেয়ার মালিক বা কোম্পানি নিবন্ধকের হবে, আসলে এটা নিবন্ধন হবে না, শেয়ার মালিক বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। অর্থাৎ এখানে শেয়ার মালিক বা কোম্পানির নিবন্ধক যদি আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি আদালতের মাধ্যমে যদি কোম্পানিটা বিলোপ সাধন হয়ে থাকে তাকে আমরা বলবো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। এক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। প্রথমত যদি বলি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ, যদি শেয়ার হোল্ডার যারা আছেন তারা যদি সবাই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আদালতের মাধ্যমে কোম্পানি বিলোপ সাধন তারা চান, তাহলে সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। অর্থাৎ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ, এখানে শেয়ার হোল্ডাররা
সবাই আদালতের মাধ্যমে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। এরপর আছে বিধিবদ্ধ সভা অনুষ্ঠানের ব্যর্থতা। নির্দিষ্ট সময়ের মধ্যে যে বিধিবদ্ধ সভাগুলো হওয়ার কথা সেগুলো যদি অনুষ্ঠিত না হয় এবং নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে, বিধিবদ্ধ যে সভা আছে সেটা যদি অনুষ্ঠানে ব্যর্থ হয় এবং নিবন্ধকের নিকট যে বিবরণী পত্র জমা চায় সেটা যদি জমা দিতে ব্যর্থ হয়, তখন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হয়ে থাকে। এরপর হচ্ছে কাজ শুরুতে ব্যর্থতা। আমরা দেখেছি নিবন্ধিত হওয়ার পরও 1 বছরের মধ্যে যদি কাজ শুরু করতে ব্যর্থ হয় তাহলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। এরপর যে সদস্য সংখ্যা হ্রাস। কোনো কারণে যদি প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে যদি 2 এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে যদি 7-এর কম সদস্য সংখ্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক কোম্পানির অবসান বিলোপ সাধন হবে। এরপর হচ্ছে ঋণ পরিশোধে অক্ষমতা। বিজ্ঞপ্তি দেওয়ার পরও 5,000 টাকা বা এর বেশি ঋণ পরিশোধে অক্ষম হলে তাহলে আদালত কোম্পানি বাধ্যতামূলক বিলোপ সাধন করতে পারবে বা অনুমতি দিতে পারবে অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে, বিশেষ করে পরিচালনা অক্ষমতা, উদ্দেশ্য প্রতারণামূলক হলে, উদ্দেশ্য অর্জন অসম্ভব হলে, অনবরত লোকসান হলে, ইচ্ছাকৃত অবহেলায় শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে। এই এগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে তখনও কিন্তু আদালত কোম্পানি বিলোপ সাধনের জন্য বাধ্য করতে পারে। এরপর আমি চলে যাবো স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের ক্ষেত্রে এখানে সদস্য কর্তৃক বিলোপ সাধন। সদস্য যদি এখানে যদি পরিচালক তার আর্থিক সঙ্গতির ঘোষণার সাপেক্ষে পরিচালক মন্ডলী যদি আর্থিক যে তাদের ঋণ আছে, ঋণ পরিশোধে যদি তাদের সক্ষমতা থাকে, তখন যদি শেয়ার হোল্ডার মিলে যে তারা নিজেরা কোম্পানি বন্ধ করে দিবে বা বিলোপ সাধন করবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো সদস্য কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। এখানে পরিচালক মন্ডলী তাদের আর্থিক সক্ষমতার কথাটা ঘোষণা দিবে এবং শেয়ার হোল্ডাররা মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা কোম্পানি বিলোপ সাধন করবে, তখন সদস্য কর্তৃক এটাকে বিলোপ সাধন বলা হবে। এরপর হচ্ছে পাওনাদার কর্তৃক বিলোপ সাধন। এক্ষেত্রে পরিচালক বৃন্দের কোনো আর্থিক সঙ্গতির ঘোষণা প্রদান ছাড়াই কোম্পানির সবাই কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হলে তাকে পাওনাদারগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলে। এখানে সদস্যগণ বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ করলেও এখানে কিন্তু পাওনাদারেরাই কিন্তু সবকিছু কার্যক্রম সম্পাদন করবেন, যার কারণে এখানে বলা হচ্ছে পাওনাদার কর্তৃক বিলোপ সাধন। এখানে পরিচালক মন্ডলী আর্থিক সঙ্গতি বা আর্থিক সক্ষমতার ব্যাপারে কোনো ঘোষণা দিবে না। যে শেয়ার হোল্ডারগণ সিদ্ধান্ত গ্রহণ করলেও কিন্তু এটা সবকিছু বিলোপ সাধনের জন্য সব আনুষ্ঠানিকতা পালন করবে হলো পাওনাদারগণ, যার কারণে এটাকে বলা হচ্ছে পাওনাদার কর্তৃক বিলোপ সাধন। এরপরে আছে হলো 3য় নম্বর হলো আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন কিভাবে হবে? যে শেয়ার হোল্ডারগণ বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পরে যদি কোনো পক্ষ আদালতের আশ্রয় গ্রহণ করে থাকে, যে শেয়ার হোল্ডারগণ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানি বিলোপ সাধন করবে, কিন্তু কোনো পক্ষ যদি সন্তুষ্ট না হয় যে না আমি এই বিলোপ সাধনের জন্য প্রস্তুত না, তাহলে আমি যদি আদালতের আশ্রয় নিয়ে থাকে, এক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানে বিলোপ যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। এখানে হলো প্রতারণার উদ্দেশ্যে বিলোপ। যদি কোনো সদস্য বা আদালত যদি বুঝতে পারে বা কোনো কারণ দেখতে পায় যে এটা বিলোপ সাধনটা আসলে শেয়ার হোল্ডারদের সাথে প্রতারণা করার জন্য বা প্রতারণার উদ্দেশ্য হয়েছে, সেই ক্ষেত্রে আদালত এই বিলোপের জন্য বা আদালতের তত্ত্বাবধানে হবে এটা। এরপর যে যথাযথ নিয়ম অনুসরণে ব্যর্থতা। যদি বিলোপ সাধনের যে আইন ছিল কোম্পানি আইন অনুযায়ী বিলোপ সাধিত না হয়ে থাকে, যদি নিয়ম অনুসরণ করে না থাকে, তাহলে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হতে পারে। অনিয়ম ও পক্ষপাতিত্ব। কোনো কারণে কোনো শেয়ার হোল্ডার যদি শেয়ার হোল্ডার প্রতি অনিয়ম বা পক্ষপাতিত্ব করে থাকে, সেক্ষেত্রেও আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হতে পারে। অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে কিন্তু আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানি বিলোপ সাধন
তিন ভাবে হতে পারে: আদালত কর্তৃক বাধ্যতামূলক হতে পারে, স্বেচ্ছাকৃত বিলোপ সাধন এবং আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। এক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হবে তখনই যদি কেউ আদালতের আশ্রয় নিয়ে থাকে বা আদালতের সাহায্য চেয়ে থাকে, তখন এটা আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হবে। এরপরে আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এখানে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য। এখানে পরিমাণ উঠেছে, আসলে এটা হবে পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য। আমরা একটু আগে বলেছিলাম স্মারকলিপি হলো কোম্পানির গঠনতন্ত্র, যেটি না হলে কোম্পানি পরিচালনা করা সম্ভব নয়, যেটি কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দলিলে কোম্পানির নাম, এটাকে কমা হবে, নাম কমা ঠিকানা কমা উদ্দেশ্য কমা মূলধন কমা দায় প্রভৃতি উল্লেখ থাকে, তাকে স্মারকলিপি বা সঙ্গ স্মারক বলা হয়। কারণ এখানে যে বিষয়গুলো আছে এটাকে স্মারকলিপির ধারাও বলা হয়ে থাকে, যেগুলোকে আমরা বলি নাম ধারা, যেটা একটা নির্দিষ্ট নাম, একটা নাম থাকবে যেটা অন্য কোনো নামের সাথে, অন্য কোনো কোম্পানির নামের সাথে মিলবে না, এটাকে নাম ধারাও বলা হয়ে থাকে। ঠিকানা ধারা, যেটার অবস্থান কোথায়, কিভাবে অন্য কোম্পানির সাথে যোগাযোগ হবে, তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকতে হবে, যেটাকে ঠিকানা ধারা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে উদ্দেশ্য ধারা, অর্থাৎ কোম্পানি কোন উদ্দেশ্যে কাজ করবে সেটা অবশ্যই স্পষ্ট থাকবে, যেটাকে আমরা বলছি উদ্দেশ্য ধারা। এরপর মূলধন ধারা, যেটাকে বলা হচ্ছে কোম্পানির মূলধন কত হবে, এটা স্পষ্ট বর্ণনা থাকবে, যেটাকে বলা হচ্ছে মূলধন ধারা। দায় ধারা আছে, দায় ধারা মানে কি, দায়ের পরিমাণ কত, ঋণ কত নিয়েছে, কি হয়েছে, সবকিছু স্পষ্ট করে স্মারকলিপিতে থাকতে হবে। এরপর একটা সম্মতি ধারাও থাকে, যেটা যে সবাই মিলে বা পরিচালকদের একটা সম্মতি, বা যে উদ্যোক্তা থাকে তাদের একটা সম্মতি থাকতে হয় যে কোম্পানি শুরু করবে। তাই এক্ষেত্রে হচ্ছে নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা প্রভৃতি যেই দলিলে উল্লেখ থাকে সেটাকে আমরা বলবো স্মারকলিপি। এরপরে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী হলো অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল, অর্থাৎ কোম্পানির অভ্যন্তরে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিভাবে কাকে দিয়ে পরিচালনা করা হবে বা কি পরিচালনা করা হবে সেই বিষয়গুলো স্পষ্ট করে লেখা থাকে। তাও কিন্তু পরিমেল নিয়মাবলীর আলোকে কিন্তু স্মারকলিপির আলোকে কিন্তু পরিমেল নিয়মাবলীর সংক্রান্ত পরিমেল নিয়মাবলী তৈরি করা হয়ে থাকে। এখানে পরিবর্তন, যেটা আমরা বলতে চাচ্ছি যে পরিবর্তন বলতে এখানে স্মারকলিপি সহজে পরিবর্তন করা যায় না, যে মন চাইলে তুমি স্মারকলিপির যে বিষয়বস্তুগুলো আমরা বলেছি, ধারাগুলো বলেছি, যেগুলো চাইলে পরিবর্তন করা যাবে না। এর জন্য পরিবর্তনের জন্য সভায় বিশেষ প্রস্তাব গ্রহণ করতে হবে এবং আদালতের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। তাহলে আমরা যে ধারাগুলো বলেছি পরিমেল স্মারকলিপিতে যে ধারাগুলো ছিল, বা যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো পরিবর্তন করতে গেলে অবশ্যই একটা কি বিশেষ সভায় বিশেষ প্রস্তাব গ্রহণ করতে হবে এবং এটা অবশ্যই আদালতের অনুমতি গ্রহণ করতে হবে। কিন্তু পরিমেল নিয়মাবলী কোনো পরিবর্তন করতে গেলে শুধুমাত্র সবাই বিশেষ সিদ্ধান্ত নিলেই পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা যায়। এরপর হচ্ছে আইনের আনুষ্ঠানিকতা। স্মারকলিপি কোম্পানি আইন অনুযায়ী তৈরি ও নিয়ন্ত্রিত হয় এবং পরিমেল নিয়মাবলী কোম্পানি আইন ও স্মারকলিপি অনুযায়ী তৈরি ও নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্মারকলিপিটা শুধুমাত্র কোম্পানি আইন অনুযায়ী তৈরি করলেই হবে, কিন্তু পরিমেল নিয়মাবলী কোম্পানি আইনও মেনে নিতে হয়, আইন অনুসারেও করতে হবে, আবার সাথে সাথে স্মারকলিপি অনুযায়ীও করতে হবে। তাহলে দুইটা বিষয় বিবেচনা করে পরিমেল নিয়মাবলী তৈরি করতে হবে। এরপর হচ্ছে নিবন্ধনের বাধ্যবাধকতা। স্মারকলিপি প্রণয়ন ও নিবন্ধন আইনত বাধ্যতামূলক, পরিমেল নিয়মাবলী বাধ্যতামূলক নয়। এরপর সম্মতি ধারা। স্মারকলিপিতে প্রবর্তকের একটি সম্মতি ধারা সংযুক্ত থাকে, যেটা আমরা আগে বলেছি যে সবাই কাজ করতে আগ্রহী, তাদের একটা সম্মতি থাকবে। এখানে সম্মতি ধারাটা অবশ্যই স্মারকলিপিতে থাকতে হবে, কিন্তু পরিমেল নিয়মিতে সম্মতি ধারা না থাক প্রয়োজন হয় না। আজকে এই পর্যন্ত।